সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির ২৪তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। এ বাড়িতে শরীর খারাপ অজুহাতে বেশিক্ষণ শুয়ে থাকার কোনো উপায় নেই। হোসেন সাহেব তার হোমিওপ্যাথিক বাক্স নিয়ে এসে পড়লেন। মা, দেখি একটু উঠে বসো তো। আমার তেমন কিছু হয়নি বাবা, মনটা শুধু খারাপ। হোসেন সাহেব বিজ্ঞের হাসি হাসলেন। মন খারাপও একটা অসুখ। সব অসুখের মূলে হচ্ছে এই অসুখ। ইংরেজিতে একে বলে মেলানকলি। মন খারাপ সারাতে পারলে সব অসুখই সারানো যায়। মাথা ব্যথা আছে? অল্প আছে। চাপা ব্যথা নাকি সূচের মতো ব্যথা? চাপা ব্যথা। দেখি মা, জিভ দেখি। হজমের অসুবিধা হচ্ছে? হাতের তালু কি খুব ঘামে? একটু একটু ঘামে। যা ভেবেছি তাই। তোমার কি মৃত্যু চিন্তা হয়? চট করে উত্তর দিও না, ভালো করে ভেবে বলো। এত দুঃখেও নীলু হেসে ফেলল। হোসেন সাহেব গম্ভীর হয়ে বললেন, লক্ষণ বিচারটাই হচ্ছে আসল। ঠিক মতো লক্ষণ বিচার করে একটা ডোজ দিতে পারলেই কেল্লা ফতে। এই যে দেখো, তোমার শাশুড়ির মেজাজ, এরও ওষুধ আছে। 3টে ডোজ দিতে পারলে মেজাজ কন্ট্রোল হয়ে যাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। দিচ্ছেন না কেন 3টা ডোজ? দিলেই কি সে খাবে? তাকে তুমি চিনো না? সকাল থেকে হইচই করছে, দুপুরেও কিছু খায়নি। কেন? জানি না কেন। তুমি একটু চেষ্টা করে দেখো তো মা। আমি এই ফাঁকে তোমার অসুখটা নিয়ে একটু ভাবি। এটা তো আর অ্যালোপ্যাথি না যে চোখ বন্ধ করে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দেব। লক্ষণ বিচার করতেই 2-3 ঘন্টা লাগবে, বইপত্র দেখতে হবে। বড় কঠিন জিনিস মা, হোমিওপ্যাথি বড় কঠিন জিনিস। মনোয়ারার আজকের কারণ হচ্ছে শাহানা সবাইকে কার্ড পাঠিয়েছে, তাকে পাঠায়নি। নিজের পেটের মেয়ে এই কাণ্ড কি করে করল? তিনি কি তাকে অন্যদের চেয়ে কম ভালোবাসেন? অপছন্দ করার মতো তার মধ্যে কি আছে? নীলু দরজার কাছে এসে বলল, মা আসবো? আসতে ইচ্ছে করলে আসো। আপনি নাকি দুপুরে কিছু খাননি? তাতে কি তোমাদের কোনো অসুবিধা হয়েছে? আমি খেলেই কি আর না খেলেই কি? খাবার গরম করে টেবিলে দিয়েছি মা। খামাকা আগ বাড়িয়ে কাজ করতে যাও কেন? কে তোমাকে টেবিলে খাবার দিতে বলেছে? নীলু বেশ কড়া করে বলল, আপনি মা শুধু শুধু অশান্তি করেন, সবাইকে বিরক্ত করেন। মনোয়ারা অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে তার মুখের উপর এসব কি বলছে? এত সাহস এই মেয়ে কোথায় পেল? তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, নীলু, এই ঘর থেকে বের হয়ে যাও। এই প্রথম তিনি বৌমা না বলে নীলু বললেন। তার মনে হচ্ছে তার চারপাশের ঘর বাড়ি থরথর করে কাঁপছে, চোখে কিছু দেখতে পাচ্ছেন না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নীলু ছুটে গিয়ে তাকে ধরে ফেলল। হোসেন সাহেব ডাক্তার আনতে ছুটলেন। ডাক্তার বলল, প্রেশার খুব হাই, একবার সোহরাওয়ার্দীতে নিয়ে যাওয়া উচিত। সোহরাওয়ার্দী হাসপাতালে তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করিয়ে নিল। এতগুলি ঘটনা ঘটল খুব দ্রুত। নীলু বলল, বাবা, রাতে আমি থাকবো হাসপাতালে, আপনি শারমিনকে নিয়ে চলে যান। ডাক্তার তো বলেছেন ভয়ের কিছু নেই। হোসেন সাহেব বিড়বিড় করে বললেন, এত বড় একটা ঝামেলা, রফিক শফিকের কোনো খোঁজ নেই। রাগে আমার গা জ্বলে যাচ্ছে মা। ওরা বোধহয় এতক্ষণে এসে পড়েছে, ওদের গিয়ে খবর দিন। যাচ্ছি। তোমার একা একা খারাপ লাগবে না তো? একা কোথায়, মা আছেন, তাছাড়া হাসপাতাল ভর্তি রুগী। রাতে তুমি ঘুমোবে কোথায়? এক রাত না ঘুমোলে কিছু হবে না বাবা। বাবা, আপনার একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে যান। মনোয়ারা বেশ খুশি, তাকে নিয়ে এত বড় একটা হইচই হচ্ছে, এই আনন্দে তিনি উৎফুল্ল।
নীলুকে ডেকে একবার বললেন, আত্মীয় স্বজন সবাইকে তো খবরটা দেয়া দরকার, কখন কি হয়, হার্টের ব্যাপার। হার্টে আপনার কিছু হয়নি মা, খুব প্রেশার ছিল, তাতেই। তুমি কি ডাক্তারদের চেয়ে বেশি জানো? যা করতে বলেছি করো, সবাইকে খবর দাও, ঢাকার বাইরে যারা আছে তাদের চিঠি দিয়ে দিও। জি আচ্ছা। রফিক শফিকের কাণ্ডটা দেখেছ? নিজের মা মরে যাচ্ছে, কোনো খেয়াল নেই। এখনো খবর পাইনি। তোমার কি ধারণা খবর পেলেই ছুটতে ছুটতে চলে আসবে? নিজের ছেলেদের আমি চিনি না, খুব চিনি। নীলু তার শাশুড়ির পাশে বসে মৃদু স্বরে বলল, মা, আপনি আমার কথায় রাগ করে এই কাণ্ড ঘটিয়েছেন, আমার কি যে খারাপ লাগছে। বলতে বলতে নীলুর চোখ ভিজে উঠল, গলা ভার ভার হলো। মনোয়ারা বিরক্ত গলায় বললেন, বলেছ, ভালো করেছ। আমি দিনে 1000 কড়া কথা বলি, আর তুমি একটা বলতে পারবে না? কাঁদতে শুরু করবে না তো মা? গায়ের মধ্যে কুটকুট করছে, বিছানায় ছাড় পোকা আছে কিনা কে জানে। মা, তুমি ওই নার্সটিকে জিজ্ঞেস করে আসো তো, বিছানায় ছাড় পোকা আছে কিনা। নীলু বাধ্য মেয়ের মতো উঠে গেল। মনোয়ারা মনে মনে বললেন, আল্লাহ, তুমি আমার এই লক্ষ্মী বউটাকে সুখে রেখো, কোনো রকম দুঃখ তাকে দিও না। রফিক এলো রাত 9টার দিকে। নীলু অবাক হয়ে বলল, তুমি একা? তোমার ভাই আসেনি? সকালে আসবে। বলো কি, সকালে আসবে মানে? অসুস্থ মাকে দেখতে আসবে না? রফিক চুপ করে গেল। সে টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছে, ভাত, কই মাছ ভাজা, ফুলকপির ভাজি। খেয়ে নাও ভাবি, খিদে লেগেছে নিশ্চয়ই। খিদে লেগেছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। তোমার ভাইয়ের কি মন টন বলে কিছু নেই? সেটা ভাইয়াকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করে তো লাভ নেই। তুমি এখানে রাত করে কি করবে? মাকে দেখে চলে যাও। আমিও আছি তোমার সঙ্গে, হাসপাতালের বারান্দায় বসে থাকবো। তুমি একা একা রাত জাগবে তা হয় নাকি? একটা চায়ের দোকান দেখে এসেছি, সারা রাত খোলা থাকে। ওইখানে গিয়ে 1 ঘন্টা পর পর চা খাবো আর হাসপাতালের বারান্দায় বসে মশার কামড় খাবো। রাতটা ভালোই কাটবে। নীলু হেসে ফেলল। রফিক সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলল, হাসপাতাল নিয়ে একটা জোক শুনবে, খুব হাসির। ঘটনার উত্তেজনায় মনোয়ারা এখন খানিকটা ক্লান্ত। ডাক্তাররা ঘুমের ওষুধ দিয়েছেন, তাতে ঠিক ঘুম আসছে না, ঝিমুনির মতো আসছে। নীলুকে তিনি তার সঙ্গে নিয়ে শুয়েছেন। জেগে আছে নীলুও, কিছুতেই তার মনের গ্লানি কাটছে না। এক সময় মনোয়ারা বললেন, বৌমা, ঘুমিয়ে পড়েছ? জি না। তোমার শ্বশুরের কাণ্ডটা দেখেছ? তার উচিত ছিল না হাসপাতালে থাকা। একটা মানুষ মরে যাচ্ছে আর সে আরাম করে ঘুমাচ্ছে। ছি 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 ছি। বৌমা, ঘুমিয়ে পড়লে? জি না মা। রফিক আছে তো? জি, বারান্দায় হাঁটাহাঁটি করছে। বেটা ছেলে একজন থাকা ভালো, কখন কি দরকার হয়, তাই না? হার্টের অসুখ। জি, আপনি ঘুমান মা, আমি মাথায় হাত বুলিয়ে দেই। দাও। নীলু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অনেক দিন পর গভীর তৃপ্তি নিয়ে মনোয়ারা ঘুমোতে গেলেন। 7 দিন হাসপাতালে কাটিয়ে মনোয়ারা আজ বাড়ি ফিরবেন। এই উপলক্ষে রফিকের ইচ্ছা ছিল একটা নাটকের মতো করা। দরজার বাইরে লেখা থাকবে, শুভ প্রত্যাবর্তন। ফুল টুল দিয়ে ঘর সাজানো হবে। রাতে ছোট্ট একটা ঘরোয়া গানের আসর। রফিক তার এক বন্ধুকে খবর দিয়েছে, সে সন্ধ্যাবেলায় এসে গজল গাইবে। এই জিনিসটির আজকাল বেশ প্রচলন হয়েছে, ঘরে ঘরে গজল। কিন্তু অবস্থা গতিকে মনে হচ্ছে সেটা সম্ভব হবে না।
ভোরবেলায় ভাবি এবং ভাইয়ার মধ্যে তুমুল ঝগড়া। এরা দুজন যে এভাবে ঝগড়া করতে পারে তা রফিক কল্পনাও করেনি। একবার ভেবেছিল ঝগড়ার ধাক্কাটা কমানোর জন্যে সে কিছু বলবে। শারমিন তাকে বেরোতে দেয়নি। ব্যাপারটা শুরু হয়েছে এভাবে। অফিসের সময় শফিক যথারীতি কাপড় পরছে। কাপড় পরতে পরতে বলল, এক কাপ চা দিতে পারো নীলু? নীলু চা এনে শান্ত গলায় বলল, আজ মা হাসপাতাল থেকে ফিরবেন, জানো বোধ হয়। হ্যাঁ জানি, আমিও সকাল সকাল ফিরব। কোথায় যাচ্ছ তা জানতে পারি কি? তোমার কথা বুঝতে পারছি না। রোজ যেখানে যাই সেখানেই যাচ্ছি। অফিসে যাচ্ছ? শফিক এই প্রশ্নের জবাব না দিয়ে জুতা ব্রাশে অতিরিক্ত মনোযোগী হয়ে পড়ল। নীলু বলল, কি কথা বলছো না কেন? অফিসে যাচ্ছ? না। কোথায় গিয়ে বসে থাকো জানতে পারি? আস্তে কথা বলো, চেঁচাচ্ছ কেন? তোমার চাকরি নেই, এই খবরটা আমাকে কেন অন্যের কাছ থেকে শুনতে হলো? কেন তুমি বলতে পারলে না? চাকরি নেই এই কথাটা তো ঠিক না। তদন্ত হচ্ছে, তদন্ত শেষ হলেই আমি আগের জায়গায় ফিরে যাব। ফিরে যাবে ভালো কথা, আমাকে কেন বলবে না? কি মুশকিল, তুমি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলব। ঝগড়ার এই পর্যায়ে শারমিনের আপত্তি সম্পূর্ণ অগ্রাহ্য করে রফিক এসে বলল, ভাবি একটু শুনে যাও তো, খুব দরকার। নীলু মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল, শান্ত মুখে ঘর থেকে বেরিয়ে এলো। রফিক বলল, তোমার অফিসের গাড়ি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে, হর্ন দিচ্ছে, যাও অফিসে যাও। এসব কি হচ্ছে? আজ অফিসে যাব না। সেই খবরটা গাড়িতে যারা আছে তাদেরকে তো দিয়ে আসতে হবে, নাকি তোমার একার জন্যে সবার লেট হবে? নীলু খবর দিতে গেল, কিন্তু ফিরে এলো না। শেষ মুহূর্তে মনে হলো বাসায় ফিরে কি হবে, এর চেয়ে অফিসে সময় কাটানোই ভালো। তার শাশুড়ি সন্ধ্যার আগে আগে বাসায় আসবেন, তার আগে ফিরে গেলেই হবে। শফিক আজ প্রথম অফিসে গেল, বিনা প্রয়োজনে নয়। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে হবে, বাড়ি ভাড়া, হাসপাতালের খরচ, নানান ফ্যাকরা। অফিসে ঢুকতে তার লজ্জা লজ্জা লাগছে। নিজের অফিস, অথচ নিজের মনে করে আসতে পারছে না। অফিসের কর্মচারীরাও কেউ এই কদিন তার সঙ্গে দেখা করতে আসেনি। সিঁড়ির মাথায় সিদ্দিক সাহেবের সঙ্গে দেখা। আরে শফিক সাহেব, আপনি আসুন আসুন, আজ কেন জানি মনে হচ্ছিল আপনি আসবেন। তাই নাকি? আপনার যে সিক্সথ সেন্স ডেভেলপ করেছে তা তো জানতাম না সিদ্দিক সাহেব। আমার কথা বিশ্বাস করলেন না তাই না? আপনার সামনেই আমি মুজিবুরকে জিজ্ঞেস করছি। আধ ঘন্টা আগে আমি মুজিবুরকে বলেছি যে আপনি আজ আসবেন। আসুন, আমার ঘরে আসুন প্লিজ। আমি একটু ক্যাশ সেকশনে যাব, কিছু টাকা তুলব। ক্যাশ সেকশনের পাখা গজায়নি, পালিয়ে যাচ্ছে না। তাছাড়া টাকা আপনি আমার ঘরে থেকেও তুলতে পারবেন। অফিসের খবর কি? তদন্তের খবর জানতে চাচ্ছেন তো? হ্যাঁ, তদন্ত পরশু শেষ হয়েছে। সাহেবদের তদন্ত একটা দেখবার জিনিস রে ভাই। চা খেতে খেতে 4-5 জন লোককে কয়েকটা কথা জিজ্ঞেস করলো, ব্যাস তদন্ত শেষ। ফলাফল কি তাও তো জানি না, ব্যাটা কিছু বলে না। আমি গতকাল জিজ্ঞেস করলাম, আর সে বকের মতো ঠোঁট সরু করে বলল, এই খবরের জন্যে তোমার এত আগ্রহ কেন? ব্যাটার কথায় গা জ্বলে যায়। অফিসের খবরে আমার আগ্রহ থাকবে না? আপনি কি খাবেন, চা না কফি? আমি কিছুই খাবো না। এসব বলে তো লাভ হবে না, খেতেই হবে। ক্যাশিয়ারকে ডাকাচ্ছি, টাকা পয়সার ব্যাপার সেরে নিন। ইন্টারকমের ব্যবস্থা হয়েছে, দেখেছেন? টলম্যান ব্যাটা দারুণ অ্যাক্টিভ। 6 কোটি টাকার একটা নতুন প্ল্যান্ট হচ্ছে। ব্যাটার এক চিঠিতে হেড অফিস প্ল্যান স্যাংশন করে দিয়েছে। কিসের প্ল্যান্ট? সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট। বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশন,
60-40 শেয়ার, 60 কোম্পানি আর 40 লোকাল গভর্নমেন্ট। ভালোই তো, আমাদের জন্য ভালো। কোম্পানি গ্রো করবে, আমরাও গ্রো করব। সিদ্দিক সাহেব ইন্টারকমের বোতাম টিপে ক্যাশিয়ারকে আসতে বললেন। তার 1 মিনিট পরই টলম্যান খবর পাঠালো শফিককে যেন তার ঘরে পাঠানো হয়। সিদ্দিক সাহেব মুখ বিকৃত করে বললেন, আপনি এসেছেন, বেটার কাছে খবর চলে গেছে। নাৎসি জার্মানির অবস্থা হয়েছে, বুঝলেন? জীবন অতিষ্ঠ, চারিদিকে বেটার স্পাই। টলম্যান হাসি মুখে বলল, কেমন আছো শফিক? ভালো আছি স্যার। অফিসে এসেছিলে কেন? প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা তুলব। তুলেছ? না, এখনো তোলা হয়নি। বসো, আরাম করে বসো। অফিসের খোঁজ খবর কিছু রাখো? না, তবে আজ কিছু শুনেছি, কোম্পানি বড় হচ্ছে। হ্যাঁ, বড় হচ্ছে, বিগ প্রজেক্ট হাতে নিয়েছি। কিন্তু তোমাদের সরকারি অফিস কুমিরের মতো হাঁ করে আছে। সারাক্ষণ এদের মুখে কিছু না কিছু দিতে হচ্ছে। চা খাবে? জি না। তদন্তের রিপোর্ট জানতে চাও? হ্যাঁ, চাই। তোমার কি ধারণা বলো? তুমি কি মনে করো তদন্তে তোমাকে নির্দোষ বলা হবে? আমার তাই ধারণা। আমি কোনো অন্যায় করিনি, এসবের কিছুই আমি জানি না। যে এসবের কিছুই জানে না, অথচ যার সিগনেচার নিয়ে এত চুরি জোয়াচুরি হয়, সে কি বড় রকমের একজন অপদার্থ নয়? শফিক চুপ করে রইল। টলম্যান থেমে থেমে বলল, নিতান্তই অক্ষম ব্যক্তিদের এইভাবে ব্যবহার করা হয়, ঠিক না? হ্যাঁ, ঠিক। তদন্তে তোমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যদিও আমি এবং তদন্ত কমিটির মেম্বাররা ভালোই জানি অন্যায়টা তুমি করনি। তদন্ত কমিটি দোষী ব্যক্তিদের বের করতে পারেনি। এটা কি কমিটির একটা বড় রকমের ব্যর্থতা নয়? হ্যাঁ, ব্যর্থতা তো বটেই, বিগ ফেলিয়ার। স্যার, আমি কি এখন উঠব? না, একটু বসো, আমি হাতের কাজ সেরে নিই। ধরো 10 মিনিট। ঠিক আছে স্যার, বসছি। কিংবা আরেকটা কাজ করতে পারো, যে কাজে এসেছিলে সেটা শেষ করে আমার সঙ্গে দেখা করবে। আর দেখা করে কি হবে? কথাবার্তা বলবো। আজ আমার কাজ করার মুড নেই, কথা বলতে ইচ্ছে করছে। শফিক বের হয়ে এলো। টলম্যান 2টি অর্ডারে সই করল। একটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্ল্যান্টের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে শফিকের নিয়োগপত্র। দ্বিতীয়টি হচ্ছে ঢাকা জোনাল অফিসের জিএম পদে শফিকের পদোন্নতি। তদন্ত কমিটি শফিকের কোনো ত্রুটি ধরতে পারেনি। তদন্ত কমিটির প্রধান হিসেবে টলম্যান তার রিপোর্টে লিখেছে, সৎ এবং দক্ষ এই 2 ধরনের গুণের সমন্বয় সাধারণত হয় না। শফিকের মধ্যে তা লক্ষ্য করেছি। বড় রকমের দায়িত্বপূর্ণ কাজ একে দেয়া যেতে পারে। তাছাড়া শফিক আহমেদের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগানো উচিত। শফিক বাড়ি ফিরে যাবার আগে টলম্যানের সঙ্গে দেখা করতে গেল। সে নেই, লাঞ্চ করতে গিয়েছে। টলম্যানের পিএ 2টি খাম এগিয়ে দিল। নরম গলায় বলল, বড় সাহেব আপনাকে দিতে বলেছেন, আর আপনার জন্যে এই চিঠি লিখে রেখে গেছেন। চিঠিটি আগে পড়তে বলেছেন। শফিক চিঠি পড়ল। চিঠির বক্তব্য হচ্ছে, আজ রাতে অবশ্যই তুমি তোমার স্ত্রীকে নিয়ে কোনো একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাবে। খাবার এবং পানীয়ের অর্ডার দেবার পর খাম 2টি খুলে পড়বে। আশা করি এর অন্যথা হবে না। শফিক অফিসে বসেই খাম খুলে পড়ল। তার বেশ মন খারাপ হলো। টলম্যান যেভাবে বলেছিল কাজটা সেভাবেই করা উচিত ছিল। নীলু কত খুশি হতো। আনন্দ একা ভোগ করা যায় না। সিদ্দিক সাহেব বললেন, কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? স্যারের সঙ্গে দেখা হয়নি?
হয়েছে? ব্যাটা কি বলল? তেমন কিছু না। শফিক একটা রিক্সা নিল, যাবে মতিঝিল, নীলুর অফিসে। নীলুর অফিস এখনো দেখা হয়নি। নীলু আজ অফিসে গিয়েছে কিনা কে জানে। আজ হয়তো অফিসেই যায়নি, ঝগড়া টগড়া করে বাসায় বসে আছে। নীলু অফিসেই ছিল। শফিককে ঢুকতে দেখে সে অবাক হয়ে তাকিয়ে রইল। কি ব্যাপার, তুমি? দেখতে এলাম তুমি কি করো না করো। নিজের কিছু করার নেই, সময়টা তো কাটাতে হবে। শফিক নীলুর সামনে চেয়ার টেনে বসল, পকেটে হাত দিয়ে হাসি মুখে বলল, সিগারেট খেতে কোনো বাধা নেই তো? অফিসের অনেকেই কৌতূহলী হয়ে তাকাচ্ছে। নীলুর কেন জানি খুব লজ্জা লাগছে। শফিকের হঠাৎ এখানে আসার কারণটা ধরতে পারছে না। সে চাপা গলায় বলল, সত্যি করে বলো, কি জন্য এসেছো? তোমার যখন কাজকর্ম ছিল না তখন তুমি আসতে না আমার অফিসে? অকারণে যেতাম না, কোনো একটা কাজ নিয়ে যেতাম। বেশি সময়ে যেতে টাকার জন্যে, হঠাৎ টাকার দরকার হয়ে পড়লে তখন। তুমি নিশ্চয়ই সেই উদ্দেশ্যে আসনি? শফিক গম্ভীর হয়ে বলল, আমার উদ্দেশ্যও তাই। গোটা 5 টাকা দিতে পারবে? শফিক হাসছে। সমস্ত রহস্য নীলুর কাছে এখন পরিষ্কার হতে শুরু করেছে। ভালো খবর আছে নিশ্চয়ই, নিশ্চয়ই খুব ভালো খবর। আজ সকালেই নাটকটা সে যদি না করত, বেচারা জানাতে চায়নি কেন সে জোর করে জানল। জানাতে চায়নি লজ্জায় এবং অপমানে। সে স্ত্রী হয়ে স্বামীর লজ্জা এবং অপমানকে সবার সামনে প্রকাশ করে দিল। তারপরও এই লোকটি রাগ করেনি, ভালো খবরটি নিয়ে হাসি মুখে এসেছে তার কাছে, রহস্য করার চেষ্টা করছে। রহস্য করার ক্ষমতা তার নেই, মোটেই জমাতে পারছে না। নীলুর চোখ ভিজে উঠল। নীলু বলল, কিছু খাবে? আমাদের এখানে খুব ভালো ক্যান্টিন আছে। শফিক হাসতে হাসতে বলল, এক কাজ করলে কেমন হয়, চলো না বাইরে কোথাও খেয়ে বাসায় চলে যাই। আজ একটু সকাল সকাল ফেরা দরকার। একটু বসো, আমি স্যারকে বলে আসি। নীলু কিছু দূর গিয়ে আবার ফিরে এলো, নরম স্বরে বলল, তুমি একটু আসবে আমার সঙ্গে? কেন? স্যারের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতাম। কি পরিচয় দেবে, বেকার স্বামী? হ্যাঁ তাই, প্লিজ আসো। শফিক হাসি মুখে উঠে দাঁড়ালো। মনোয়ারা সন্ধ্যার আগেই ফিরলেন। ডাক্তার বলে দিয়েছে ইনাকে নিজের মতো থাকতে দিতে হবে, মেজাজ ঠান্ডা রাখতে হবে। সিঁড়ি দিয়ে উঠানামা করা একেবারেই চলবে না। মনোয়ারার মন ভালো নেই, তিনি আরও কিছুদিন হাসপাতালে থাকতে চেয়েছিলেন। গৃহপ্রবেশের আয়োজন মোটামুটি ভালোই। রফিক সত্যি সত্যি একটা কাগজে লিখেছে শুভ প্রত্যাবর্তন। সেটা টানানো হয়েছে দরজার সামনে। ফুলের একটি তোড়া টুনির হাতে। সেই ফুলের তোড়া টুনি তার দাদির হাতে তুলে দিল। মনোয়ারা গম্ভীর হয়ে ফুলের তোড়া নিলেন। মনে হচ্ছে তিনি জানতেন এরকম একটা কিছু হতে যাচ্ছে। আশেপাশের বাড়ির মেয়েরা তাকে দেখতে আসছে। তিনি সবার সঙ্গেই হাসপাতালের ভয়াবহ গল্প করছেন। বাঁচার কোনো আশাই ছিল না, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল। নেহায়েত ভাগ্যগুণে ফিরে এসেছি। কথা পুরোপুরি মিথ্যা, কিন্তু সবাই বিশ্বাস করছে। রফিকের বন্ধু সে গজল গায়ক সন্ধ্যা থেকেই বসে আছে। মনোয়ারা শুনলেন তার ফিরে আসা উপলক্ষে গান বাজনার আয়োজন হয়েছে। তার বেশ আনন্দ হলো। শাহানা আর তার বর এখনো আসেনি, এটি তাকে পীড়া দিচ্ছে। এরা দুজন তাকে হাসপাতালেও দেখতে যায়নি। নেপাল থেকে ফিরেছে তো বেশ কিছুদিন হলো। তিনি উঁচু গলায় ডাকলেন, বৌমা, ও বৌমা। শারমিন এসে ঢুকল। তিনি বিরক্ত স্বরে বললেন, তোমাকে তো ডাকিনি, তুমি এসেছ কেন? বড় বৌমাকে আসতে বলো।
নীলু ঘরে ঢুকতেই তিনি বললেন, শাহানাদের খবর দেওয়া হয়েছে? জি হয়েছে। ওরা আসছে না কেন? কোনো কাজ পড়েছে হয়তো। জমে মানুষে টানাটানি হচ্ছে, আর তার কাজ পড়ে গেল। বড় কাজের মেয়ে হয়ে গেছে দেখি। রফিককে বলো ওদের নিয়ে আসুক। ওকে বললে এখন যাবে না মা, বন্ধু বান্ধব এসেছে, ওদের নিয়ে হইচই করছে। তোমাকে বলতে বললাম, তুমি বলো। তোমরা সবাই মিলে আমাকে রাগিয়ে দিচ্ছ। ডাক্তার কি বলেছে মনে নেই? রফিক নীলুর কথায় কোনো পাত্তাই দিল না। পাত্তা দেবার প্রশ্নও ওঠে না। তার গায়ক বন্ধু মাথা দুলিয়ে মেয়েলি গলায় গান ধরেছে, মেরা বালাম না আয়ে। বালাম না আসার কারণে তাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। হোসেন সাহেবের এই গান খুবই পছন্দ হচ্ছে। তিনি চোখ বন্ধ করে হাতে তাল দিচ্ছেন। টুনি এবং বাবলু একটু পরপর হেসে উঠছে। এতে তিনি খুব বিরক্ত হচ্ছেন। গজল গায়কও বিরক্ত হচ্ছে।